ইরান কি রাশিয়া থেকে সত্যিই সামরিক সহযোগিতা পাচ্ছে? এ নিয়ে দারুণ প্রশ্ন। এই ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি কথা বলেছেন। চীন ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ চালাচ্ছে তা এক্ষুনি বন্ধ করার কথা বলেছেন এবং এই যুদ্ধকে সরাসরি বলেছেন অন্যায় যুদ্ধ। এই যুদ্ধ হওয়ার কোনো যুক্তি নেই। এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং প্রত্যেকটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্বের প্রতি সম্মান দেখাতে হবে। এই মুহূর্তে প্রশ্ন আসতে পারে, যুদ্ধের কোন অবস্থা এবং কোথায় যাচ্ছে যুদ্ধ? ইরানের আইআরজিসি সরাসরি বলেছেন যে যুদ্ধের মাত্রা বাড়ানো হবে এবং ইসরায়েল ও আমেরিকার লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিগুণ করা হবে। সবশেষে প্রশ্ন আসছে, তাহলে যুদ্ধ কোথায় গিয়ে থামবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যথেষ্ট বিশ্লেষণমূলক আলোচনা করব। আশা করছি আপনারা সঙ্গেই থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, শুরু করেছিলাম যে কথা দিয়ে, সেই বিষয় নিয়েই আমি এখন বিস্তারিত আলোচনা করব। সবার কাছ থেকে একই প্রশ্ন, যে রাশিয়া কি ইরানকে সহযোগিতা করছে নাকি রাশিয়া ইরানকে সহযোগিতা করবে? আসলে রাশিয়ার ভূমিকাটা কি? এই ব্যাপারে আমার কাছে প্রচুর প্রশ্ন আসে মানুষের কাছ থেকে। আপনারা নিশ্চয়ই হয়তো দেখে থাকবেন, যুদ্ধ শুরুর পর থেকে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, প্রায় সব টেলিভিশন চ্যানেলে আমি কথা বলেছি, টকশো করেছি, মাল্টিমিডিয়াতে কথা বলেছি, কলাম লিখছি, পত্রিকায় প্রচুর কথা বলতে হচ্ছে আমাকে। এই প্রত্যেকটা জায়গায় আমাকে একই প্রশ্ন করা হয় যে ইরান কি রাশিয়ার কাছ থেকে আসলে সাহায্য, সহযোগিতা পাচ্ছে, সামরিক সহযোগিতা পাচ্ছে কিনা, হেল্প পাচ্ছে কিনা? এই ব্যাপারে আল জাজিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচিকে প্রশ্ন করেছিল যে আসলে ইরান রাশিয়ার কাছ থেকে কোনো সাহায্য, সহযোগিতা পাচ্ছে কিনা। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আব্বাস আরাকচি সরাসরি ঘোষণা দিয়েছেন রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি সোজাসুজি বলেছেন, তেহরান এবং মস্কোর মধ্যকার সম্পর্ক দীর্ঘমেয়াদী, কৌশলগত এবং এই সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি ইরান এবং রাশিয়ার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব বলে উল্লেখ করেছেন। শুধু বন্ধু বা মিত্র না, অংশীদারিত্ব, অর্থাৎ আপনার একটা পার্ট আমার একটা পার্ট, এইটাকে বলে অংশীদারিত্ব। আপনার 50% আমার 50%, অথবা আপনার 60% আমার 40%, অথবা আপনার 30% আমার 70%। এই যে অংশীদারিত্ব, আপনার কত অংশ আমার কত অংশ, এই রাশিয়া এবং ইরানের অংশীদারিত্ব এইরকম। তার মানে সম্পর্কটা অনেক বেশি গভীরে। তারপরে আল জাজিরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বলেছে রাশিয়ার কাছ থেকে আসলে ইরান কোনো সামরিক সহযোগিতা নিচ্ছে কিনা বা পাচ্ছে কিনা। এর জবাবে বলেছেন আব্বাস আরাকচি যে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক বহুদিনের, দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক নতুন কিছু নয় এবং এটা গোপনও কিছু না। এই সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আল জাজিরা তাকে জিজ্ঞেস করেছিল যে শোনা যাচ্ছে যে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তু চিহ্নিত করার ক্ষেত্রে রাশিয়া ইরানকে হেল্প করছে, আসলে বিষয়টা সত্যি কিনা। এই ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটু টেকনিক্যাল অ্যান্সার দিয়েছেন। তিনি বলেছেন যে রাশিয়া এবং ইরানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে, সেক্ষেত্রে সামরিক সহযোগিতাও আছে, কিন্তু এই যে মার্কিন লক্ষ্যবস্তু চিহ্নিত করে দেওয়ার ব্যাপারে রাশিয়া সহযোগিতা করছে কিনা, এই ব্যাপারে আমার কাছে, এটা যেহেতু সামরিক ব্যাপার, সেই কারণে এই ব্যাপারে আমার কাছে বিস্তারিত তথ্য নেই। তিনি তো একজন কূটনীতিবিদ, তিনি তো অনেক কিছু ডাইরেক্ট বলবেন না। তিনি আবারও জোর দিয়ে বলেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক বেশি জোরালো। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, এবং আমি কিন্তু গতকালকেও বলেছিলাম একটা ভিডিওতে, যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সেকেন্ড ম্যান যিনি দিমিত্রি মেদভেদেভ, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন আমেরিকা যা শুরু করেছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার। তিনি আরও একটা কথা বলেছেন যে ইরান হচ্ছে 2500 বছরের সভ্যতা আর আমেরিকা মাত্র 250 বছরের সভ্যতা। দেখা যাক কোন সভ্যতা টিকে থাকে এই যুদ্ধে।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি কিন্তু বলেছেন যে একদম সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েল এবং আমেরিকাকে যে এই যুদ্ধ কোনো মতেই শুরু করা উচিত হয়নি, এটা অন্যায় যুদ্ধ, অযৌক্তিক যুদ্ধ, এবং এই যুদ্ধ এক্ষুনি বন্ধ করতে হবে। এই যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে প্রত্যেকটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক যে অখণ্ডতা, এই অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে, এবং এটা প্রত্যেকটা দেশের দায়িত্ব, জোর করে কোনো কিছু করা যায় না, এটা উচিত না। তার মানে চীনের এই বক্তব্যটা ইরানের জন্য এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন আমেরিকা এবং ইসরায়েল মনে করছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তারা স্বাভাবিকভাবে পার পেয়ে যাবে, কিন্তু তা না, সবাই এসে কিন্তু এখন বাধা দিচ্ছে। এই পর্যায়ে হয়তো অনেকের মধ্যে প্রশ্ন আছে যুদ্ধের এই পর্যায়ে, যে আসলে যুদ্ধটা এখন কোন পর্যায়ে আছে। যুদ্ধটা এখন স্বাভাবিক পর্যায়ে আছে, যুদ্ধ কোনো মতেই কমেনি, দুই পক্ষই পাল্টা হামলা করে যাচ্ছে। আজও বহু লক্ষ্যবস্তু নিশানা করেছে ইরান। কুয়েতে, বাহরাইনে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন জায়গায় মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরান। এছাড়া ইসরায়েলে হামলা চালিয়েছে। আমি দুপুরবেলায় যখন ভিডিও করেছি তখন ২৭তম ওয়েভ পাঠিয়েছিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে। আমি এখন যখন ভিডিও করছি তখন দেখলাম যে ২৮তম ওয়েভ, অর্থাৎ তারা সন্ধ্যায় বা বিকেলে আরেকটি ওয়েভ চালিয়েছে। অর্থাৎ এক একটা ঝাঁক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক। এবং আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বিপ্লবী গার্ড বাহিনী যেটা, তারা পরিষ্কার করে বলেছে যে তারা যুদ্ধ দ্বিগুণ করবে, যুদ্ধের মাত্রা বাড়িয়ে দেবে। এবং যুদ্ধের মাত্রা বাড়াতে গিয়ে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসি কি করবে, তারা একদম পরিষ্কার করেই বলেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার যে সমস্ত লক্ষ্যবস্তু সেই সমস্ত জায়গায় একদম ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ব্যবহার ডাবল করবে। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি গতকালকে বলেছিলাম ইরান এই মুহূর্তে একেবারে লেটেস্ট প্রযুক্তির মোটামুটি ক্ষেপণাস্ত্র বেশিরভাগই ব্যবহার করছে। তাতে রয়েছে খুররাম-4, খাইবার শেখান, তারপরে রয়েছে সেজিল, ইমাদ, এরপরে ফাত্তা-1, ফাত্তা-2, এই সমস্ত বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র। তো এই সমস্ত আধুনিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে। এবং এগুলো কিন্তু হ্যাভি ক্ষেপণাস্ত্র সব। এক একটা ক্ষেপণাস্ত্রের মাথায় 500 কেজি, 750 কেজি, 1000 কেজি ওয়ারহেড থাকছে। এই ওয়ারহেড ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এবং ইরানের উপরে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, ইরানও ইসরায়েলের উপর সেইভাবে হামলা চালাচ্ছে। এবং এরই মধ্যে খবর বের হয়েছে যে ইসরায়েলের দিবোনা পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান, অথবা হামলা চালাবে। এখন নিশ্চিত নয়, নানান রকমের কথা হচ্ছে। যুদ্ধের ভেতরে একটা জিনিস দর্শক আমি আপনাদেরকে বলি, যুদ্ধের ভেতরে তো অনেক তথ্য এদিক ওদিক হতে পারে। আপনারা ভাববেন না যে আমি বাড়িয়ে কখনো কথা বলছি। আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা বাস্তব চিত্রটা পান। বাস্তব চিত্র আসলে দেওয়ার লোকজন যথেষ্ট কম, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম কিন্তু মোটেই ইরান বা এই পক্ষের যারা, তাদের পক্ষে কোনো খবর দিতে চায় না। এরা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এরকম করে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করে। তো দর্শক, এই পর্যায়ে যে প্রশ্ন এসে বড় হয়ে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আসলে ইরান টিকে থাকবে কিনা এবং এই যুদ্ধ কতদিন চলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যুদ্ধ দিয়েই আমি মনে করি, বারবার বলছি, যে এই যুদ্ধের ভেতর দিয়েই ইরান একটা ফায়সালা করতে চায়, একটা হিসাব নিকাশ চূড়ান্ত করতে চায় আমেরিকা এবং ইসরায়েলের সাথে, যেন তারা 2 দিন অন্তর অন্তর ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে না আসে, ইরানের উপর হামলা না চালায়। তো তাহলে চূড়ান্ত করতে গেলে কি করতে হবে? চূড়ান্ত করতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যত মার্কিন ঘাঁটি আছে, ইসরায়েলের যত অবস্থান আছে, তার প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর হামলা চালিয়ে এমন একটা অবস্থা করতে হবে। এটা ইরানের মনোভাব, ইরানের কথা বলছি। ইরান যা ভাবছে বলছে যে এই সমস্ত জায়গা থেকে যাতে আর কোনোদিন ইরানের দিকে চোখ তুলে তাকাতে না পারে। আর ইসরায়েল এবং আমেরিকা কি করছে? ইসরায়েল আমেরিকা করছে যে এইবারের যে হামলা, এই হামলার ভেতর দিয়ে ইরানের সরকার পরিবর্তন করতে হবে, ইরানের ইনফ্রাস্ট্রাকচার, সামরিক অবকাঠামো একদম টোটালি ধ্বংস করে দিতে হবে, যাতে ইরান আর কখনো শক্তিশালী হয়ে উঠে দাঁড়াতে না পারে। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে ইরান মনে হয় খুব সহজে ছেড়ে দেবে না। এখানে এই প্রশ্ন আসছে, তাহলে ইরান কি করবে এবং ইরান কতদিন টিকে থাকতে পারবে আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে? আমি বলি
ইরান কোনো মতেই নির্বোধের মতো ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। তার যদি পর্যাপ্ত শক্তি, সামরিক শক্তি যদি না থাকতো, তাহলে কোনো মতেই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিত না। এটাই বাস্তবতা। বহুদিন ধৈর্য ধরেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, 1979 সালের পর থেকে এই পর্যন্ত বহু ধৈর্য ধরেছে ইরান। আমি মনে করি একেবারে মাটি কামড়ে পড়ে থেকে তার সামরিক শক্তি বাড়িয়েছে, তার পরমাণু কর্মসূচি এই পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে, তার স্যাটেলাইট কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ফলে বিভিন্ন রকমের স্যাটেলাইট এই পর্যন্ত মহাকাশে পাঠিয়েছে। তারপরে বাণিজ্য নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন কায়দা কৌশলে বাণিজ্য করেছে, ব্যবসা করছে। এবং চীন এবং রাশিয়ার মতো দুটো বৃহৎ শক্তি যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং তারা এখন ইরানের কৌশলগত মিত্র ও অংশীদার, পার্টনার। এগুলো করে করে একটা পর্যায়ে এসেছে এবং এই পর্যায়ে যখন ইসরায়েল এবং আমেরিকা দেখছে যে একেবারেই ইরান চূড়ান্ত শক্তি অর্জনের কাছাকাছি বা চূড়ান্ত শক্তি অর্জন করে ফেলেছে, তখন তারা মনে করেছিল যে ইরানকে আঘাত করে একদম ধ্বংস করে দেবে। কিন্তু তারা ভাবতে পারেনি যে ইরানের হাতে প্রচুর শক্তি রয়েছে, সামরিক শক্তি, এবং তারা এই শক্তি ব্যবহার করে ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করতে পারে। এটা তারা ভাবতেই পারেনি, বুঝতেই পারেনি, অথবা ভাবতে এবং বুঝতে চায়নি। তারা হয়তোবা তাদের সামরিক শক্তি দিয়ে ইরানকে কবজা করতে চেয়েছে, কাবু করতে চেয়েছে। বাট ইরান তো ভেতরে ভেতরে অনেক শক্তি অর্জন করেছে এবং আমেরিকা আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ভিতরে বুক উঁচু করে, সিনা টান করে দাঁড়িয়ে গেছে এবং যুদ্ধ করছে, পাল্টা জবাব দিচ্ছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে। আপনাদের খেয়াল থাকার কথা, ইরাকের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ করেছিল ইরান, এবং ইরাকের বিরুদ্ধে যুদ্ধ, এই কথাটা শুনতে যত সহজ, ব্যাপারটা তা কিন্তু মোটেই না। তখন মাত্র বিপ্লব হওয়া দেশ, একদম এলোমেলো অবস্থা, সেই অবস্থায় যুদ্ধে চাপিয়ে দিল। ইরাক যুদ্ধ করলো, বাট পেছন থেকে পৃথিবীর সব দেশ ইরাককে সাপোর্ট দিয়েছে। এই ইরানের বিপ্লবকে তারা মেনে নিতে চায়নি। তখন কিন্তু ইরাক ঘুরে দাঁড়িয়েছিল এবং এক পর্যায়ে তো ইরাকের ভেতরে ঢুকে গেল। পরে জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি চুক্তি করলো। আমি মনে করছি যে এইবার যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ভীষণভাবে ক্ষুণ্ণ হবে। হয়তোবা এখান থেকে মার্কিন ঘাঁটি হয়তো সরিয়ে নিতে হবে। তা না করলে ইরান হয়তো যুদ্ধ বন্ধ করতে চাইবে না এবং ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় যে কারণে ক্ষতিগ্রস্ত হবে, তাদের সামরিক সক্ষমতা নেই তা না, আছে, কিন্তু তারা তো ছোট দেশ, অনেকগুলো বোমা মারা লাগবে না, অল্প বোমাতেই, অল্প ক্ষেপণাস্ত্রতেই ইসরায়েলের ভৌগোলিক অবস্থান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার মানচিত্র একদম ছিঁড়ে যাবে। সেক্ষেত্রে ইরান এখনো পর্যন্ত আমি মনে করি আপার হ্যান্ডে আছে এবং ধীরে 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 কৌশলের কায়দা মতো তারা যুদ্ধ এগিয়ে নিয়ে যাবে এবং একটা পর্যায়ে এই যুদ্ধ এমন পর্যায়ে নেবে যেখান থেকে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধবিরতি চুক্তির জন্য অস্থির হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। আপনাদের কি মনে হয় এই যুদ্ধ আসলে কোথায় গিয়ে শেষ হবে, এবং আপনাদের কি মনে হয় যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছে যুদ্ধ বিরতির জন্য যথেষ্ট চাপাচাপি করবে এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে ইরানের উপর চাপ সৃষ্টি করবে যুদ্ধবিরতির জন্য? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।